তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো টেবিলের উপরে কোনো বই কিংবা কোনো বস্তুকে যদি আমরা ঠেলে দিই তাহলে বস্তুটি গতিশীল হবে এবং বস্তুটি কিছুটা দূরত্ব গিয়ে নিজে নিজেই থেমে যাচ্ছে। কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বস্তুটি থামার কথা নয়। কোনো গতিশীল বস্তু সমবেগে ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না বস্তুর উপরে কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পেন এই যে চলতে চলতে গিয়ে থেমে যাচ্ছে, এই ক্ষেত্রে এই পেনটির উপরে কোন বল ক্রিয়াশীল হচ্ছে? অ্যাকচুয়ালি হয় কি, আমাদের অলক্ষ্যেই এই গতিশীল বস্তুর উপরে একটি বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে যেটা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করছে। কেন, বস্তুটি যাচ্ছে এই দিকে, তাহলে যে বস্তুটি বাহ্যিক যে বল প্রয়োগ হচ্ছে সেটা এই বস্তুর গতির বিরুদ্ধে মানে উল্টো দিকে ক্রিয়াশীল হচ্ছে এবং বস্তুটিকে থামিয়ে দিচ্ছে। এই যে বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে যেটা বস্তুর গতির বিপরীত দিকে, এইটাই হচ্ছে ঘর্ষণ বল। সুতরাং ঘর্ষণ বলের সংজ্ঞা কী হলো? সংজ্ঞাটা লিখে নাও। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই ঘর্ষণ বল বলে। সুতরাং ঘর্ষণ বল দুটো তলের স্পর্শ তলে ক্রিয়াশীল হয়। বুঝতে পারছো? মানে দুটো তল, একটা তল আর একটা তলের স্পর্শে যদি থাকে, একটা তল যদি আরেকটা তলের সঙ্গে এরকম স্পর্শ করে থাকে তাহলে স্পর্শ তলে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, যেটা বস্তুর আপেক্ষিক গতি অর্থাৎ এক তলের সাপেক্ষে আর এক তলের যে গতি, গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। সংজ্ঞাটা আরেকবার বলে দিই, ভালো করে লিখে নাও খাতা পেন নিয়ে। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলে। এই ঘর্ষণ হয় কেন? ঘর্ষণের উৎস কী? দুটি বস্তুর যে অংশ পরস্পরের সংস্পর্শে থাকে, যেমন ধরো এটা একটা ব্লক, এটা ধরো টেবিলের উপরের তলের উপরে ব্লকটিকে রাখা হয়েছে, তাহলে এই দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে যে অংশে থাকে সেই অংশটিকে বলা হয় স্পর্শতল। তাহলে এটা হলো স্পর্শতল, ঠিক আছে। ঘর্ষণ বল স্পর্শতলের সমান্তরালে ক্রিয়াশীল হয় যখন একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করে। চলো এখানে যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটি এর উপর দিয়ে এইদিকে যাওয়ার চেষ্টা করবে, আর তাহলে ঘর্ষণ বল তখন ক্রিয়াশীল হবে উল্টো দিকে, এই দিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কী হলো যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে সবসময় স্পর্শতলে। স্পর্শতল কাকে বলে? যেখানে দুটো বস্তু একটা তলের সংস্পর্শে থাকবে, এইটা হচ্ছে স্পর্শতল। বুঝতে পারছো? এটা হলো স্পর্শতল। স্পর্শতল, ঘর্ষণ বল স্পর্শতলের সমান্তরালে ক্রিয়াশীল হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নাও। নাম্বার 1, ঘর্ষণ বল, খাতা পেন নাও, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সংজ্ঞাগুলো সমস্ত লিখতে থাকো এবং বুঝতে থাকো। ঘর্ষণ বল স্পর্শতলের সমান্তরালে ক্রিয়াশীল হয়। লিখে নাও। বুঝতে পেরেছ? এই ঘর্ষণ বলের উৎপত্তির কারণ কি? দেখো, দুটো তল অর্থাৎ স্পর্শতলে আমরা সাধারণভাবে চোখে না দেখতে পেলেও একদমই যে মসৃণ কিন্তু থাকে না। তল দুটো কেমন থাকে বলো তো? ধরো একটা তল এরকম আছে, এর উপরে যে ব্লকটা রাখা হয়েছে তার তলটাও কিন্তু এরকম খাঁজ কাটা থাকে, যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই না, কিন্তু খুব ভালো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যদি দেখি তাহলে দুটো তল যেটাকে আমরা মসৃণ মনে করছি সেটা কিন্তু মসৃণ থাকে না, এরকম খাঁজ কাটা থাকে। চলো আর একটু পরিষ্কার করে দেখাই। যদিও খাঁজগুলো এত বড় বড় নয়, যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি। এরকম কিন্তু খাঁজ করা থাকে, ঠিক আছে। তো আগেকার দিনে মনে করা হতো যে একটা বস্তুর এই খাঁজে খাঁজে আটকে গিয়ে ঘর্ষণ বল তৈরি করা হচ্ছে, কি ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, এই যে স্পর্শতলে কিছু কিছু পয়েন্ট দেখো, এখানে এই পয়েন্টগুলো খুবই কাছাকাছি চলে আসে। যেমন ধরো এ পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, এখানে ধরো বি পয়েন্ট, এখানে যে পয়েন্টগুলো খুব কাছাকাছি চলে আসে, এটা ধরো সি পয়েন্ট, এখানে ধরো এটা বি পয়েন্ট ধরলাম, তাহলে এই পয়েন্টগুলো খুব কাছাকাছি চলে আসে। তাহলে এইখানের যে অণুগুলো আছে
উপরের তলের অণু, উপরের যে ব্লকটা আছে তার অণুগুলো এবং এখানে যে অণুগুলো আছে তার অণুগুলো পরস্পরের এতটাই কাছে চলে আসে যে পরস্পর আন্তরাণবিক বল, একে অপরের উপরে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়াশীল হয় এবং এর ফলে আসঞ্জন বল তৈরি হয়। এই আসঞ্জন বলের জন্যই ঘর্ষণ বল উৎপন্ন হয়, যেটা এই বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। বুঝতে পেরেছ? আমি আবার বলছি যে মসৃণ দুটো তলের তল দুটো আমাদের সাধারণভাবে মসৃণ মনে হলেও তল দুটো কিন্তু একদম মসৃণ হয় না, সামান্য এরকম অমসৃণ খাঁজকাটা মতো থাকে। এই যে অংশগুলো, কিছু কিছু অংশ যখন একটা তল আর একটা তলের উপরে রাখা হয় তখন কিছু কিছু পয়েন্ট এতই কাছাকাছি চলে আসে যে অণুগুলো, একটা বস্তুর অণু অপর বস্তুর অণুতে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়াশীল করে, এর ফলে আসঞ্জন তৈরি হয় এবং আসঞ্জনের জন্যই ঘর্ষণ বলের উৎপত্তি হয়। বুঝতে পেরেছ? ঘর্ষণ মূলত দুই প্রকার, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, এবং আর একটা আছে আবর্ত ঘর্ষণ। অর্থাৎ যখন একটা তলের উপরে কোনো চাকার গতি যখন আমরা বিশ্লেষণ বলবো সেই ক্ষেত্রে আবর্ত ঘর্ষণ হবে। সুতরাং ঘর্ষণ হলো তিন প্রকার: স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ কখন ক্রিয়াশীল হবে? ধরো টেবিলের উপরে একটা ব্লক রয়েছে, ঠিক আছে? তা এই ব্লকটির ওজন ডব্লু নিচের দিকে উলম্বভাবে নিচের দিকে টেবিলের উপরে ক্রিয়াশীল হবে ডব্লু। তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী টেবিলও এই বস্তুটির উপরে, এই ব্লকটির উপরে একটা প্রতিক্রিয়া বল দেবে। তাহলে যতটা ডব্লু হবে ঠিক সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ উল্টো দিকে, ঠিক এটারই উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হবে। এই প্রতিক্রিয়া বলটাকে ধরলাম এন। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলটাকেই বলা হয় লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ টেবিল বস্তুটির উপরে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী টেবিল বস্তুটির উপরে যে বল প্রয়োগ করছে, যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এন হলো লম্ব প্রতিক্রিয়া, লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া হলো এন। এটা কার সমান? এন ইকুয়াল টু ডব্লু হবে। এন ইকুয়াল টু ডব্লু, অর্থাৎ বস্তুর ভর যদি এম হয় তাহলে ডব্লু ওজন হবে এম জি। তাহলে এন ইজ ইকুয়াল টু ডব্লু হলো। এবার ধরো আমি বস্তুটির উপরে বাইরে থেকে একটা এফ বল প্রয়োগ করছি, যাতে বস্তুটিকে আমরা এদিকে গতিশীল করার চেষ্টা করছি, টেবিলের উপর দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ একটা তল আরেকটা তলের স্পর্শ থেকে যদি পিছলে যায়, সেই ক্ষেত্রে পিছলে যাওয়ার চেষ্টা করে, যতক্ষণ পর্যন্ত চেষ্টা হচ্ছে গতিশীল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত স্থিত ঘর্ষণ ক্রিয়াশীল হবে এবং চলতে শুরু করলে তারপরে চল ঘর্ষণ শুরু হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এই বস্তুটির উপরে একটা বল প্রয়োগ করছি, এটাকে ঠেলার চেষ্টা করছি, গতিশীল করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে কি হবে? একটা ঘর্ষণ বল, স্পর্শতলে ঘর্ষণ বলের উদ্ভব হবে, যেটা এই বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। ধরো এখানে এফ বল ক্রিয়াশীল হলো। তাহলে যতক্ষণ পর্যন্ত না বস্তুটি গতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এফ ইজ ইকুয়াল টু এফ হবে। অর্থাৎ আমি বাহির থেকে যতটা বল দিব ঘর্ষণ বল কিন্তু ততটাই হবে, সমান এবং বিপরীতমুখী হবে। এটা কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত না বস্তুটি গতিশীল হচ্ছে। এই তখন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বস্তুটি গতিশীল হয়নি তার আগে পর্যন্ত যে বল ক্রিয়াশীল, যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। বুঝতে পারছো? তাহলে স্থিত ঘর্ষণ, যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির থাকছে ততক্ষণ পর্যন্ত স্পর্শতলে স্থিত ঘর্ষণ ক্রিয়াশীল হচ্ছে। অর্থাৎ দেখো এখানে আমরা বল প্রয়োগ করছি, বস্তুটি সরছে না, আবার বল আরো বেশি বল প্রয়োগ করছি, সরছে না, কেন? ঘর্ষণ বলও বেড়ে যাচ্ছে। আমি বাহ্যিক বল প্রয়োগ করছি, সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলও বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যত বাইরে থেকে বল প্রয়োগ করবো ঘর্ষণ বলকে এইভাবে বাড়তেই থাকবে না। ঘর্ষণ বলের একটা নির্দিষ্ট মান আছে যে পর্যন্ত, সেটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ সীমা আছে, যে পর্যন্ত আমি যদি বাহ্যিক বল ক্রিয়াশীল করি তাহলে ঘর্ষণ বলও বাড়বে। তারপরে ওই সর্বোচ্চ সীমা, ঘর্ষণ বলের ওই সর্বোচ্চ সীমার পরেও যদি আমি আরো বল দিই তখন কিন্তু আর বস্তুটি স্থির থাকবে না, তখন গতিশীল হওয়ার উপক্রম হবে। সুতরাং যে মুহূর্তে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে স্থিত ঘর্ষণের সেই মানকে আমরা বলবো সীমাস্থ ঘর্ষণ। তো তাহলে স্থিত ঘর্ষণের এবং সীমাস্থ ঘর্ষণের সংজ্ঞাটা লিখে নাও, এটা মুছে দিই। তাহলে স্থিত ঘর্ষণের সংজ্ঞাটা কি হলো দেখো, কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, এখানে দেখো লক্ষ্য করো গতিশীল হওয়ার চেষ্টা বলা হয়েছে,
গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে। বুঝতে পেরেছো? অর্থাৎ গতিশীল হওয়ার চেষ্টা করছে কিন্তু গতিশীল তখন পর্যন্ত হয়নি, তখন চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা হলো স্থিত ঘর্ষণ। এই স্থিত ঘর্ষণের একটা সর্বোচ্চ মান আছে। একটু আগে বললাম যে আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, ঘর্ষণ বল বাড়ছে, আমরা যতই বল প্রয়োগ করছি ততই ঘর্ষণ বাড়ছে, এমন তো হতে পারে না। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মান আছে যার পর্যন্ত আর ঘর্ষণ বল স্থিত ঘর্ষণের মান আর বাড়তে পারে না। ওই সর্বোচ্চ মানটিকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। তো সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি হলো? স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। বুঝতে পারছো? এবার যেই বাহ্যিক বল সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয়ে যাবে তখন বস্তুটি আর স্থির থাকবে না, তখন বস্তুটি গতিশীল হবে। যেই গতিশীল হতে শুরু করলো তখন কিন্তু চলঘর্ষণ ক্রিয়াশীল হবে। সুতরাং চলঘর্ষণের সংজ্ঞাতে আমরা কি বলবো? গতির বিরুদ্ধে। এখানে যেমন বলেছিলাম, খেয়াল করো, গতিশীল হওয়ার চেষ্টার বিরুদ্ধে। এখানে আমরা কি বলবো? চলঘর্ষণের সংজ্ঞাটা দেখো, কোনো তল অপর একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হয় তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চলঘর্ষণ বলে। বুঝতে পারছো? লিখে নাও, খাতা পেন দিয়ে সংজ্ঞাগুলো লিখে নাও ঠিকঠাক। প্রযুক্ত বল বৃদ্ধি করলে ঘর্ষণ বল কিভাবে বৃদ্ধি পাবে, এরকম যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, প্রযুক্ত বল ভার্সেস ঘর্ষণ বল, তাহলে দেখো প্রযুক্ত বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল বাড়ছে, প্রযুক্ত বল বাড়াচ্ছে, আরও ঘর্ষণ বল বাড়ছে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে একটি নির্দিষ্ট সীমার পরে সীমাস্থ ঘর্ষণ অর্থাৎ ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হবে। দেখো এইখানে ঘর্ষণ বলের মান সর্বোচ্চ, এই ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হবে। তারপরে যদি আমরা প্রযুক্ত বল আরও বাড়াই তখন চলঘর্ষণ শুরু হবে এবং সীমাস্থ ঘর্ষণের থেকে একটু কমে যাবে। সুতরাং চলঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কম হবে। তাহলে এই এডি অংশ দ্বারা কী বোঝাচ্ছে? সীমাস্থ ঘর্ষণ। দেখো লেখচিত্র, বাড়ছে, প্রযুক্ত বল বৃদ্ধি পাচ্ছে, ঘর্ষণ বল বাড়ছে মানে সমানুপাতিক একদম। বাড়তে গিয়ে একটি নির্দিষ্ট সীমার পরে তখন স্থিত ঘর্ষণ অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ মান কমে যাচ্ছে যখন বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তারপরে বস্তুটি যখন গতিশীল হতে শুরু করছে তখন এই ক্ষেত্রে চলঘর্ষণ শুরু হলো। তাহলে এডি অংশ দিয়ে বোঝাচ্ছে, এডি অংশ সীমাস্থ ঘর্ষণের মান, সীমাস্থ ঘর্ষণ। বুঝতে পারছো? আর ইজি, এই যে এই অংশটা বস্তু এবার চলতে শুরু করেছে, তাহলে ইজি অংশ হচ্ছে চলঘর্ষণ। তাহলে ঘর্ষণের সূত্রগুলো কি হলো? তাহলে প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম যে ঘর্ষণ বল তোমার স্পর্শতলের সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়। দ্বিতীয়ত হচ্ছে, দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ বল হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক এক্ষেত্রে হচ্ছে, তাই না? তাহলে ঘর্ষণের সূত্রগুলো কি কি হচ্ছে আমরা লিখে নিই, এটা মুছে দেই, এটা লিখে নাও, খাতায় করে নাও, করে নিয়ে এটা মুছে দিই। এবার হচ্ছে ঘর্ষণের সূত্রগুলো লিখে দিই। ঘর্ষণের সূত্রগুলো দেখে নাও তাহলে। নাম্বার 1, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তার আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়াশীল। এতক্ষণ যে আলোচনা হলো তাতে এটা নিশ্চয়ই স্পষ্ট তোমাদের। নাম্বার 2, ঘর্ষণ বল স্পর্শতলের সমান্তরালভাবে ক্রিয়াশীল। প্রথমেই এই পয়েন্টটা লিখে দিয়েছিলাম যে ঘর্ষণ বল স্পর্শতলের সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়। নাম্বার 3, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, এইখান থেকে আমরা অঙ্কগুলো করবো এই ফর্মুলা দিয়ে। তাহলে 3rd নাম্বার সূত্র কী হলো? সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। লম্ব বল ধ্রুবক হলে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে অর্থাৎ কতটা এরিয়া জুড়ে স্পর্শতল তার উপরে বা আপেক্ষিক গতির উপরে, তল দুটির আপেক্ষিক গতির উপরে নির্ভরশীল নয়। তাহলে লম্ব বল ধ্রুবক যদি হয় তাহলে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে বা তল দুটির আপেক্ষিক গতির উপরে ঘর্ষণ বল নির্ভরশীল নয়। লিখে নাও ঘর্ষণের সূত্রগুলো। ধরো টেবিলের উপরে এখানে একটি ব্লক আছে, তাহলে এর আগেও তোমাদের বললাম ব্লকটার ওজন ধরো W, উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল। বুঝতে পেরেছ? এবং এর লম্ব প্রতিক্রিয়া, টেবিল যে প্রতিক্রিয়া বল দিচ্ছে ব্লকটির উপরে সেটা N, এটাই হলো লম্ব বল N।
উপরের দিকে ক্রিয়াশীল হচ্ছে। এবার আমরা যদি এখানে একটা বল প্রয়োগ করি, এফ বল প্রযুক্ত করলাম, তাহলে ঘর্ষণ বল উৎপন্ন হবে, ঘর্ষণ বল এফ। এবার সীমাস্থ ঘর্ষণ, আমরা দ্বিতীয় সূত্রতে কি দেখলাম যে সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। তাহলে সীমাস্থ ঘর্ষণ কত হবে? সীমাস্থ ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। আমি আর লিখছি না, কেন কি আমরা সূত্রতে লিখেছি। তাহলে আমরা এই সূত্র অনুসারে কি বলতে পারবো, এফ সীমাস্থ ঘর্ষণ, এটা সীমাস্থ ঘর্ষণ অর্থাৎ যখন বস্তুটি চলার উপক্রম হচ্ছে, সীমাস্থ ঘর্ষণ এফ প্রপোর্শনাল টু এন। হ্যাঁ, সীমাস্থ ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। তাহলে এইখানে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই, তাহলে সবসময় আমরা কি দেখেছি, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিব এবং একটা ধ্রুবক গুণ করব। এই ক্ষেত্রে একটি ধ্রুবক গুণ হয়, এটা হলো মিউ। তাহলে এফ ইজ ইকুয়াল টু মিউ এন। এই মিউকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এটা যেহেতু সীমাস্থ ঘর্ষণ, তাহলে মিউকে আমরা কি বলবো, মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারছো? তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে মিউ ইজ ইকুয়াল টু এফ বাই এন, অর্থাৎ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া এর অনুপাতই হচ্ছে স্থিত ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা হলো, তাহলে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে দেখো, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু তোমার দুটোই বলের একই ধরনের রাশির অনুপাত, সুতরাং এটার কোনো একক নেই। আর এই ফর্মুলা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের ফিজিক্স ঘর্ষণের অঙ্ক করতে, বা ঘর্ষণের অঙ্ক তোমার ওইদিকে কার্যক্ষমতা শক্তির অঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, বা লম্ব বলের কি বলে তোমার ওটা, আর নিউটনের গতিসূত্রে যে অঙ্কগুলো আছে সেগুলোতেও এই অঙ্ক আছে। তো সুতরাং ঘর্ষণের অঙ্ক যদি আলাদাভাবে শুধু না পাও, তাহলে হচ্ছে ওগুলো। তো এই দুটো ফর্মুলা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর কোনো একক নেই। মিউ এর মান সাধারণত একের কম হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায়ে যদি করা যায় তাহলে একের বেশিও করা যায়, কিন্তু ন্যাচারালি যেটা হয় সেটা মিউ এর মান একের কম হবে। বুঝতে পারছো? চলো এরপরে দেখি চল ঘর্ষণ গুণাঙ্ক। প্রযুক্ত বলের মান যদি সীমাস্থ ঘর্ষণের বেশি হয়, তখন বস্তুটি চলতে শুরু করে, এবং যখন চলতে শুরু করবে তখন গতির বিরুদ্ধে যে বল ক্রিয়াশীল হলো সেটা চল ঘর্ষণ বল। চল ঘর্ষণ বলকে যদি আমরা এফ ড্যাশ দিয়ে ডিনোট করি, এফ ড্যাশ দিয়ে বোঝাই, তাহলে চল ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ড্যাশ প্রপোর্শনাল টু এন এক্ষেত্রেও, অর্থাৎ এফ ড্যাশ প্রপোর্শনাল টু এফ ড্যাশ হচ্ছে কি চল ঘর্ষণ বল। তাহলে এফ ড্যাশ এবার সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আবার একটা গুণাঙ্ক এখানে ধ্রুবক গুণ করব। তো ওখানে মিউ গুণ করেছি, তাহলে এখানে এটাকে আমরা ধরবো মিউ ড্যাশ এন। এই মিউ ড্যাশ এনকে এফ ড্যাশ হচ্ছে চল ঘর্ষণ বল এবং মিউ ড্যাশ চল ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পেরেছ? তাহলে মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, অতএব মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই এন লম্ব বল তো থাকবে, বস্তুর ওজন তো থাকছে না, তাহলে লম্ব বল, তাহলে মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই এন, এটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। এক্ষেত্রেও দেখো এটাও দুটো একই জাতীয় রাশির অনুপাত, সেই জন্য এখানেও কোনো একক নেই, মিউ ড্যাশের চল ঘর্ষণ গুণাঙ্কেরও কোনো একক নেই। এবং তাহলে চল ঘর্ষণের সংজ্ঞাটা কী হবে, চল ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে চল ঘর্ষণ বল এবং লম্ব বলের অনুপাতকে চল ঘর্ষণ গুণাঙ্ক বলবো। সংজ্ঞাটা আগের মতো করে লিখে নাও, এখানে শুধুমাত্র চল ঘর্ষণ বল হবে। বস্তুর সংস্পর্শে থাকা দুটো বস্তু যখন একটি বস্তু অপরটির সাপেক্ষে যখন গতিশীল থাকবে, তখনই চল ঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়াশীল হবে। তো এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, লিখে নাও।
এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। তোমরা 1 নম্বর 2 নম্বর করে লিখতে থাকো। প্রথমে দেখালাম সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব প্রতিক্রিয়ার মধ্যে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো অমসৃণ তলে এম ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করি, এখানে এফ বল প্রয়োগ করলাম, এর ফলে বস্তুটিতে যদি এ ত্বরণ সৃষ্টি হয় তাহলে লব্ধি বল কত হবে? কেন কি যদি এ ত্বরণ সৃষ্টি হয় তখন তো চল ঘর্ষণ গুণাঙ্ক গতির বিরুদ্ধে ক্রিয়াশীল হবে, তাহলে লব্ধি বল যেটা থাকবে অর্থাৎ চল ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের থেকে মাইনাস করে যে বলটা থাকবে নেট বল যেটা আমরা পাবো লব্ধি বল, সেই বলের দরুনই তোমাদের ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ এফ মাইনাস এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এম এ, এবং এফ ড্যাশ চল ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক, ফলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ ড্যাশ এন। এই দুটো সমীকরণ থেকে আমরা কি পাবো? এফ মাইনাস মিউ ড্যাশ, তখন কত ত্বরণ সৃষ্টি হবে সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বল, ধরো এটা হচ্ছে লম্ব বল এন এবং এদিকে সীমাস্থ ঘর্ষণ এফ, তাহলে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বল এদের লব্ধি বল, এই লব্ধি ধরলাম কিউ, এই বলটা হলো লব্ধি বল কিউ। সীমাস্থ ঘর্ষণ এফ, লম্ব বল হচ্ছে এন, লেখো এখানে সীমাস্থ ঘর্ষণ এফ, লম্ব বল এন, এদের লব্ধি বল ধরো কিউ। তাহলে এই লব্ধি বল লম্ব বলের সঙ্গে যে কোণ করবে, ধরলাম ল্যামডা কোণ করেছে, তাহলে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বলের লব্ধি বল লম্ব বলের সঙ্গে যে কোণ করবে সেই কোণটাকে বলা হবে ঘর্ষণ কোণ। তাহলে এটা ধরো ল্যামডা কোণ করেছে, তাহলে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ কোণের সংজ্ঞাটা কী হলো লিখে নাও। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বলের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণ করবে সেই কোণটিকে আমরা বলবো ঘর্ষণ কোণ। এই ঘর্ষণ কোণের মান কি করে বার করবে? দেখো এটা ল্যামডা, তাহলে ল্যামডা যার সঙ্গে কোণ করে থাকবে সেটা আমরা কি নেব? সেটা হচ্ছে কস। তাহলে কিউ ল্যামডা এন ইজ ইকুয়াল টু কিউ কস ল্যামডা এবং এফ ইজ ইকুয়াল টু কিউ সাইন ল্যামডা। ঠিক আছে, তাহলে এটা ভাগ করে দাও এফ বাই এন, অতএব এফ বাই এন ইজ ইকুয়াল টু কিউ সাইন ল্যামডা বাই কিউ কস ল্যামডা। আবার এফ বাই এন ইজ ইকুয়াল টু কত? আমরা দেখেছি মিউ ইজ ইকুয়াল টু এফ বাই এন, তাই না? একদম সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু এফ বাই এন, তাহলে এটা মিউ হলো, অতএব মিউ ইকুয়াল টু আমরা কি পেলাম? ট্যান ল্যামডা। মিউ ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা, অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক হলো মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। বুঝতে পারছো? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং তাহলে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ভেরি ইম্পর্টেন্ট এটা ফর্মুলা, এটাও মনে রেখে দাও। মিউ ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। এক জায়গায় অঙ্কর ফর্মুলাগুলো যেগুলো আমাদের লাগছে প্রথম থেকে। তাহলে এটা কত নাম্বার হলো? চল ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হলো, পরে হচ্ছে অমসৃণ তলে ত্বরণ বার করলাম, এবার এটা হলো ঘর্ষণ কোণ। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে মিউ ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। এবার আমরা করি বিরাম কোণ বা স্থিতিকোণ। স্থিতিকোণ হচ্ছে নততলের উপরে যখন থাকবে, নততলের উপরে কোনো বস্তু রাখলে নতি কোণের যে সর্বোচ্চ মানে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় সেটা হবে বিরাম কোণ। এটা মুছে দিই। বহু ক্ষেত্রে আমরা নততলের ব্যবহার দেখেছি। নততল কোথায় থাকে? যেমন ধরো গাড়ি থেকে মালপত্র নামানোর সময় দেখেছো হয়তো, ট্রাক থেকে যদি মালপত্র নামাই তাহলে এমনভাবে তক্তা দিয়ে দেওয়া হয়,
তাহলে সেই তক্তা দিয়ে মালপত্র নামাতে সুবিধা হয়। এছাড়াও তোমরা বাড়িতে দেখে থাকবে, যাদের বাড়িতে বাইক আছে এবং গেট যদি একটু উঁচু হয় বা সিঁড়ি থাকে, তাহলে সিঁড়ির পাশে দেখবে এরকম করে একটা তল দেওয়া থাকে, যেটা দিয়ে গাড়ি সহজে উঠানো যায় বা নামানো যায়। তো এইভাবে আমরা নততল ব্যবহার করে থাকি। বা নততলের উপরে এবার বিরামকোণ কোনটা? বিরামকোণ বা স্থিতিকোণ হচ্ছে নততলের উপরে, ধরো এরকম একটা নততল আছে, এইখানে আমি একটা বস্তু রেখেছি, এইখানে একটা বস্তু রেখেছি, ঠিক আছে। এবার বস্তুটা তো চলো একটা ছোট বস্তু এখানে আমি রাখলাম, এইভাবে দেখো বস্তুটা ঠিক আছে কিন্তু পড়ে গেল। চলো এখানে ধরো কোনো বস্তু যদি রাখি, তাহলে এই পর্যন্ত হয়তো বস্তুটা থাকছে, তাই তো, ধরো এই পর্যন্ত ঠিক আছে। এবার নততল বৃদ্ধি করছি তো পড়তে থাকছে। তাহলে নততলের যে সর্বোচ্চ অর্থাৎ নতিকোণ, এটাকে বলে নতিকোণ। নততল অনুভূমিকার সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে নতিকোণ। তো নতিকোণের যে সর্বোচ্চ মানে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়, সেই কোণটিকে বলা হয় স্থিতিকোণ বা বিরামকোণ। কারণ বস্তু ধরো এরকম তো অনুভূমিক, এরকম নততল হলো, তাহলে একেবারে এরকম এইটুকু যদি নততল করি, তাহলে কোনো বস্তু পড়তে নাও পারে, হয়তো এখানে এভাবে থাকলো, কিন্তু এইভাবে যতক্ষণ আমরা দেখো এই নতিকোণটাকে বৃদ্ধি করবো, ততক্ষণে কী হবে, বস্তুটা এবার পড়তে শুরু করছে। তাহলে নতিকোণটা বাড়ালে কোনো বস্তু তখন গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে এই নতিকোণের সর্বোচ্চ যে মানে এই নততলের উপর রাখা কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, সেটাই হচ্ছে নতিকোণ। তো চলো এখানে নততলের উপর একটা বস্তু রাখো, তাহলে তো বস্তুটা গতিশীল হবে নাকি। চলো এখানে একটা বস্তু রাখলাম। এবার এই বস্তুর ওজন ডব্লু লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল হবে, তাই তো। তাহলে এইটার দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে লম্বভাবে mg cos থিটা, আচ্ছা চলো এটা হলো থিটা। বস্তুর ভর ধরো m, ঠিক আছে। তাহলে mg cos, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কিন্তু থিটা হবে, এটা নিশ্চয়ই জানো তোমরা, mg cos থিটা। এবং লম্ব প্রতিক্রিয়া এটা ঠিক উল্টো দিকে n, অর্থাৎ n হলো mg cos থিটা। এবং বস্তুটির অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে এইদিকে হবে, এটা হলো mg sin থিটা। এই mg sin থিটার জন্য বস্তুটি নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হবে, এবং এইটা mg sin থিটাকে বাধা দেবে বস্তুটি যতক্ষণ স্থির থাকছে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বাধা দেবে। সীমাস্থ ঘর্ষণ গতিশীল হওয়ার উপক্রম হবে, তখন mg sin থিটা = সীমাস্থ ঘর্ষণ, তখন f হবে এইদিকে ক্রিয়াশীল হবে, এদিকে f। তাহলে যতক্ষণে সীমাস্থ ঘর্ষণ f = mg sin থিটা হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, বিরামকোণ যদি থিটা হয়, অর্থাৎ স্থিতিকোণ যদি থিটা হয়, স্থিতিকোণের সংজ্ঞাটা তাহলে লিখে নাও। সংস্পর্শে থাকা দুটি স্থিতিকোণের সংজ্ঞাটা তাহলে দেখো, নতিকোণের যে সর্বোচ্চ মানে নততলের উপর রাখা কোনো বস্তুর নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তাকে নতিকোণ বা বিরামকোণ বলে। অর্থাৎ আমরা এইভাবে বস্তুটা উঠাচ্ছি, যে সর্বোচ্চ মানে বস্তুটি নিচের দিকে নামার উপক্রম হচ্ছে, সেটাকে বলে স্থিতিকোণ বা বিরামকোণ। এখন স্থিতিকোণ বা বিরামকোণ যদি থিটা হয়, তাহলে দেখো স্থিতিকোণ থিটা হলে, স্থিতিকোণ বা বিরামকোণ, স্থিতিকোণ থিটা হলে সীমাস্থ ঘর্ষণ f = mg sin থিটা, এবং n = mg cos থিটা। m হলো বস্তুর ভর এবং g অভিকর্ষজ ত্বরণ। তাহলে মিউ = আমরা কি জানি, মিউ = আমরা জানি f/n, তার মানে হলো mg sin থিটা বাই mg cos থিটা। কেন, n হচ্ছে cos থিটা আর f হলো mg sin থিটা, mg ক্যান্সেল। তাহলে মিউ = আমরা কি পেলাম, tan থিটা। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক = আবার বিরামকোণের ট্যানজেন্ট, মিউ = tan থিটা। আর মনে আছে আমরা একটু আগে ঘর্ষণ কোণ পেয়েছিলাম, মিউ = tan ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, তাহলে মিউ = tan ল্যামডা। আবার বিরামকোণ যদি থিটা হয় বা স্থিতিকোণ থিটা হলে মিউ = tan থিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে tan ল্যামডা = tan থিটা, তাই না। অর্থাৎ ঘর্ষণ কোণ এবং বিরামকোণ সমান, ঘর্ষণ কোণ = স্থিতিকোণ। বুঝতে পেরেছ? করে নাও।
নততলে বস্তুর ত্বরণ আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, বস্তুটি যখন এবার চলতে শুরু করবে, যদি বস্তুটি ওজনের ক্রিয়ায় নিচের দিকে চলতে শুরু করছে, ধরো এ ত্বরণ নিয়ে নিচের দিকে চলতে শুরু করেছে, তখন চলঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। বস্তুটি যদি mg sin থিটা এই বলের দরুন নিচের দিকে চলতে শুরু করে, তাহলে এই ক্ষেত্রে চলঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, এবং চলঘর্ষণ বল বস্তুর গতির বিরুদ্ধে অর্থাৎ উল্টো দিকে ক্রিয়াশীল হবে। এই দুটো বলের লব্ধি বলে বস্তুটির ত্বরণ উৎপন্ন হবে। সুতরাং বস্তুটি যদি এ ত্বরণ নিয়ে, বস্তুটির ভর ধরে m, বস্তুর ভর m এবং এ ত্বরণে নিচে নামতে শুরু করলে, নিচের দিকে গতিশীল হলে, লেখো নিচের দিকে গতিশীল হলে, সেক্ষেত্রে কী হবে? mg sin থিটা মাইনাস চলঘর্ষণ বল, তাহলে এক্ষেত্রে চলঘর্ষণ বল অর্থাৎ f ড্যাশ ক্রিয়াশীল হবে। তাহলে mg sin থিটা মাইনাস f ড্যাশ ইকুয়াল টু ab, বুঝতে পেরেছ? আবার f ড্যাশ ইজ ইকুয়াল টু কি? mg cos থিটা, f dash is equal to mu n, f dash is equal to mu dash n এবং n is equal to mg cos theta। আবার f dash is equal to mu dash n, তাই তো? আর n is equal to কত? mg cos theta, অতএব f dash is equal to mu dash mg cos theta। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? ma ইকুয়াল টু mg sin থিটা মাইনাস মিউ ড্যাশ mg cos থিটা। এখান থেকে m কমন নিয়ে m দিয়ে ভাগ করে দিলে আমরা তখন ত্বরণ পাবো। a ইজ ইকুয়াল টু g কমন নিয়ে নাও, sin থিটা মাইনাস মিউ ড্যাশ cos থিটা। তাহলে যদি নিচের দিকে ত্বরণ হয়, সেক্ষেত্রে হলো g ইন্টু সাইন থিটা মাইনাস মিউ ড্যাশ কস থিটা। বুঝতে পারছো? লিখে নাও, এটা করে নাও। এরপরে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কখন ক্রিয়াশীল হবে? যখন চাকার গতি, ধরো রাস্তা দিয়ে কোনো সাইকেল যাচ্ছে, তাহলে সাইকেলের চাকার গতি যখন থাকবে, তখন সেক্ষেত্রে আবর্ত ঘর্ষণ ক্রিয়াশীল হবে। অর্থাৎ কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, তখন তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। একটা কথা খেয়াল রাখবে, আবর্ত ঘর্ষণ, তাহলে ঘর্ষণ বলটা তখন এই দিকে ক্রিয়াশীল হবে, সেই ব্যক্তি যেদিকে যাক না কেন। বুঝতে পারছো? সুতরাং এক্ষেত্রে খেয়াল রেখো যে আবর্ত ঘর্ষণে চাকার বা আবর্ত গতির বিরুদ্ধে, উল্টো দিকে, আবর্ত গতির অপোজিটে আবর্ত ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ, এই অধ্যায়ের এমসিকিউ অঙ্কগুলো করব। আজকের মতো এই পর্যন্তই। ঘর্ষণের সুবিধা অসুবিধা কিছু আছে, পরের দিন তাহলে আলোচনা করে নেব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।